জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব মানবে না বিএনপি। আগারগাঁওয়ে ফটোকপি দর্জির দোকানের আড়ালে পাসপোর্ট চক্র, ২-৩ গুণ বেশি টাকা আদায়, জাল সিল স্বাক্ষরে সত্যায়িত। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। নানা সংস্কারে প্রকল্প বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। খরচের খাতা খুলতে পারেনি ১০ মন্ত্রণালয়। বিনিয়োগ কর্মসংস্থানের নেতিবাচক প্রভাবের শঙ্কা। দক্ষিণাঞ্চলের পুরাকীর্তিতে লবণাক্ততার প্রভাব, ক্ষতিগ্রস্ত বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের কাঠামো। সংস্কারে বিশেষজ্ঞ কমিটি গঠন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানে বরিশালে অর্ধশত হামলা, আহত শতাধিক, আটক প্রায় ৭০০। অস্ত্র ব্যবহারের অভিযোগ, খাদ্য সহায়তা না পাওয়ার দাবি জেলেদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে এ সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে, সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর ১৭ অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। দুটো অপশন, সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ ২০২৫ আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে এবং আমার মনে হয় না তাদের মধ্যে মত পার্থক্য আছে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। কিভাবে বাস্তবায়ন করবেন তার রূপরেখাটা কিরকম এটা দেখতে হবে, না দেখে আমরা এটা স্বাক্ষর করতে পারি না। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্টগুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে ধোঁয়াটা তৈরি হয়েছে, এটির সলিউশন হলো আদেশ। গণ অভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন, এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সাংবিধানিক আদেশ দেওয়া হচ্ছে পার্লামেন্টের রাইটটাকে খর্ব করা, অ্যান্ড পার্লামেন্ট ইজ সভরিন। তুমি সভরিন রাইট তো তোমার খর্ব করার কোনো অধিকার নাই, কারোই নাই তোমার। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরিন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন আপনি নিয়ে ফেলতে হবে। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। থাকছে না ইভিএম। সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত করে আরপিও সংশোধনে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেলের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা।
জাতীয় নির্বাচন সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে গণপ্রতিনিধিত্ব আদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিলেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। আজকে বাংলাদেশের আমি বলবো বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আইনের চোখে পলাতক ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ইভিএম বাতিল ও সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দলগুলো নির্বাচনী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই। ভোট গণনার সময় থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন, সেখানে আর্মি, নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে, বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জোটের ক্ষেত্রে যদি নির্বাচনী জোট হয়, জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে, যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলের। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে, সেটার বিধান করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। হলফনামায় উল্লেখিত সব প্রার্থীর আয়ের উৎস ও সম্পদ প্রকাশ করা হবে ওয়েবসাইটে। পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। নির্বাচনে যারা প্রার্থী থাকবেন, ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে, যে প্রার্থী পছন্দ না, তখন সেখানে আবার নির্বাচন হবে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচনী কাজে ব্যস্ত থাকেন, ওনাদের ভোট দেওয়ার স্কোপ ছিল না। আমাদের বিধান করেছি যে পোস্টাল ব্যালটে ওনারা ভোট দিবেন। নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, নীতিগত অনুমোদন এবং জুলাই জাদুঘর আইন, দুদক আইন ও শ্রম আইন অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগের গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছে দলটি। শুক্রবার মধ্যরাতে নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে পদত্যাগ করেছেন এমন গুঞ্জনের পর দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত জানান, পাটোয়ারি তাদের সঙ্গেই আছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করা এই নেতার দল থেকে অব্যাহতি নেয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে দুপক্ষের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধিতে সন্তোষ জানানো হয়। 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও আকাশপথে যোগাযোগ পুনরায় চালুর মতো বেশ কয়েকটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারকে দায়িত্বকালীন সময়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ তিনগুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে, চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল, পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। উনি যে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন।
উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ, জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে, অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন কিভাবে? এখন ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতর টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রে শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অর্থনৈতিক নানা সংস্কারে গতি ফিরেছে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। আইএমইডির প্রতিবেদন, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে 5.09%। গেল বছরে একই সময়ের তুলনায় ব্যয়ের হার বাড়লেও টাকার অঙ্কে কমেছে খরচের পরিমাণ। বাস্তবায়নের হারে ঘুরে দাঁড়ালেও এখনও বেশ পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। এ সময় মন্ত্রী পরিষদ বিভাগ সবচেয়ে বেশি ব্যয় করলেও খরচের খাতাই খুলতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন ও বেসামরিক বিমান সহ 10টি মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগ ও কর্মসংস্থানে। MS আরেফিনের রিপোর্ট। অর্থনৈতিক ও রাজনৈতিক নানা সংস্কারের মধ্যে অনেকটাই কচ্ছপ গতিতে চলছে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার প্রতিফলন দেখা যাচ্ছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে এডিবির অর্থ ব্যয় হয়েছে মোট বরাদ্দের 5.09%, যা আগের গেল অর্থবছরের একই সময়ে ছিল 4.75%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির সবশেষ প্রতিবেদনে উঠে আসা এই তথ্য কিছুটা আশা জাগালেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা বেশ কম। আইএমইডির প্রতিবেদন বলছে, প্রথম 3 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 12,158 কোটি 57 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 13,215 কোটি 30 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 8%। এই সময়ে মোট বরাদ্দের 29.86% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, আর 19.07% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দুর্নীতি দমন কমিশন। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আর 1% খরচ করতে পারেনি পররাষ্ট্র, জনপ্রশাসন, বেসামরিক বিমান সহ 10 মন্ত্রণালয়। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্পগুলোকে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতেই বাস্তবায়নে দেখা দিয়েছে ধীরগতি, যদিও এর নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু বিগত কয়েক বছর ধরে বেকার মানুষের সংখ্যা বেড়েই চলেছে এবং কর্মক্ষম মানুষ কিন্তু এখনো কর্মসংস্থান বাইরে রয়েছে। যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হারটা বাড়ানো যায়, যদি বেশি বেশি প্রকল্প নেওয়া যায়, তাহলে কিন্তু মানুষের কর্মসংস্থান হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বেকার মানুষের সংখ্যা কমে যায় এবং দারিদ্র্যের হারও কমে যায়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলের লবণাক্ততার প্রভাব পড়ছে ঐতিহাসিক পুরাকীর্তিতে। বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মেহরাব ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,500 বছরের পুরানো মসজিদের মেহরাবের মূল নকশা হারিয়ে গেছে অনেকখানি, যা সংস্কারে এরই মধ্যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলকে সঙ্গে নিয়ে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম।
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। সুলতানি আমলে খান জাহান আলী ১৪৪২ থেকে ১৪৫৯ সালের মধ্যে মসজিদটি নির্মাণ করেন। প্রাচীন চুনসুরকি, পোড়ামাটির ইট ও মনোরম গম্বুজ বিন্যাসে গড়া মসজিদ শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ারও অন্যতম স্থাপত্য নিদর্শন। কিন্তু জলবায়ু পরিবর্তন ও বেড়ে যাওয়া লবণাক্ততার প্রভাবে ঐতিহ্যবাহী স্থাপনাটির কাঠামো নষ্ট হতে শুরু করেছে। মসজিদের দেয়াল জুড়ে স্যাঁতস্যাঁতে দাগ, ইটের গায়ে লবণ জমে সাদা আস্তর পড়েছে। একসময় নকশায় খচিত মিহরাব ছিল অনন্য সৌন্দর্যের নিদর্শন, তা এখন ক্ষয়িষ্ণু ও বিবর্ণ। মিহরাবটা দেখেন, ওইটা অনেকটা ক্ষতিগ্রস্ত আছে শুধুমাত্র লবণাক্তের কারণে। কারিগরগুলো দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এটা ক্ষতির দিকে চলে যাচ্ছে। এইভাবে লবণাক্তর যে ছোঁয়া এইভাবে যদি লাগে তাহলে তো ক্ষতি হতে পারে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণায়ও জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব উঠে এসেছে। অতিরিক্ত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি, বাতাসের আর্দ্রতা, কলকারখানা, সড়কে পরিবহনের ধোঁয়া ক্ষয়ের কারণ বলছেন তারা। জলবায়ু পরিবর্তনের এই কারণে এই নোনা প্রবণতা আরও বেড়ে গিয়েছে এবং সেটা আসলে রুটিন মেনটেনেন্স এবং এইটা যে কনজারভেশন হবে, তখন এই বিষয়গুলি মাথায় রেখে যদি আমরা এটাকে সামগ্রিকভাবে চিন্তাভাবনা করি তাহলে এটা মানে ভালোভাবে কাজ করবে বলে আমার। এদিকে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ক্ষতিগ্রস্ত মিহরাব সংস্কার ও করণীয় ঠিক করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইউনেস্কোর সহায়তা নিয়ে দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছে কমিটি। যে কোনো সময় কলাপস করতে পারে, সুতরাং আমাদের যে রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করে লোকাল টেম্পোরারি কোনো কনজারভেশনের ব্যবস্থা করা যায় কিনা, করলে ইমিডিয়েট সেটা সেই পদক্ষেপটা নেওয়া উচিত। প্রতিদিন গড়ে ৫ শতাধিক দর্শনার্থী ৬০ গম্বুজ মসজিদে ভ্রমণে আসেন। বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ শুধুমাত্র দক্ষিণাঞ্চল নয়, এটি বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন। তবে লবণাক্ততার ক্ষতিকর যে প্রভাবে এর নিদর্শন নষ্ট হতে চলেছে তা দীর্ঘমেয়াদী হওয়ার আগেই সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, বাগেরহাট। মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বেশি হামলার অভিযোগ উঠেছে। বরিশালে জেলেদের সঙ্গে আভিযানিক দলের অর্ধশত সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। আটক হয়েছেন প্রায় ৭০০ জন জেলে। মৎস্য বিভাগ বলছে, অস্ত্র নিয়ে এবছর নদী দাপিয়ে বেড়ানোর চেষ্টা চালিয়েছে অসাধু ব্যবসায়ীরা। আর জেলেদের দাবি, আগাম খাদ্য সহায়তা না পাওয়ায় নদীতে নেমেছেন তারা। সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। প্রথমবারের মতো নদীতে ড্রোন নজরদারি করা হয়, জলকামান ব্যবহার করা হয় মাছ শিকারীদের দমাতে। সিনেমার মতোই যেন ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলে আর আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে। মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলে নিয়মিত অভিযান হয়, তবুও বিভিন্ন নদীতে দেখা যায় শত শত মাছ ধরার নৌকা, ট্রলার। বরিশালে অভিযানে প্রায় অর্ধশত সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ইলিশের হটস্পট মেঘনাতেই ঘটে ২০টি সংঘর্ষ। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্রভাবে মাছ শিকার করেছে অনেকে। অভিযানে তারা হামলার শিকার হন। নৌপুলিশ, কোস্টগার্ড, আনসার ও জেলে মিলে আহতের সংখ্যা শতাধিক। আমাদের টিম বারবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যে কোনো উপায়ে মারমুখী ভূমিকায় এসে এখানে ইলিশ ধরবেই, এরকম মনে হয় তারা একটা ধনু ভাঙা পণ করেছে। এদিকে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া মাত্র ২৫ কেজি চালে সংসার চলে না। আছে স্থানীয় প্রভাবশালী অসাধু ব্যবসায়ীদের কারসাজিও। পর্যবেক্ষকদের তাগিদ, মা ইলিশ রক্ষায় আগামীতে দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। ২৫ কেজি চাল দেয়, আমাদের হয় না দেখি আমরা নদীতে নামিয়ে জাল ভাই। আমার মায়ের ছেলে অসুখ বিসুখ হইলে ডাক্তার টাকা পাবো, ডাক্তার দেখাইতে পারি না, আমরা না খাইয়া থাকি। মানে এই দুঃখটা যে কিভাবে যাইব আল্লাহ বিনে কেউ জানে না। নদীতে গেলে গুলি করে, পিডায়, মারে, মহিলাকেও পিডায়। খাদ্য সহায়তার বাইরে অন্যান্য খরচের জন্য আর্থিক সহায়তা দেয়া এবং সাথে সাথে তাদেরকে নিয়ে একটা মোটিভেশনাল অ্যাপ্রোচ করা, যে কি করে আমরা এটা দেশের জাতীয় স্বার্থে আমরা এটা রক্ষা করছি, সেই অ্যাপ্রোচটা যদি আমাদেরকে দেয়া যায় এবং আর্থিক নিরাপত্তা যদি দেয়া যায়, তাহলে আমার এই সাংঘর্ষিক অবস্থাটা তৈরি হবে না বলে আমি মনে করি। এবারের ২২ দিনে নিষেধাজ্ঞাকালীন বিভাগে ৬৫০র বেশি জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। জব্দ করা হয় ১১২ লাখ মিটার জাল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মা ইলিশ সংরক্ষণে ২২ দিন নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৫ অক্টোবর। শনিবার মধ্যরাত থেকে নদ নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালীর জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি।
জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে অনেক জেলে খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর বঙ্গোপসাগর ও দেশের অভয়ারণ্যে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে 22 দিনের সেই নিষেধাজ্ঞা। নদ, নদী ও সাগরে মাছ শিকারে নামবেন জেলেরা। এজন্য পটুয়াখালী জেলেরা নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। এর মধ্যে অনেক ট্রলার মহিপুর, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জড়ো হতে শুরু করেছে একসঙ্গে নদীতে নামার জন্য। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ করার আশা তাদের। জেলেরা জানান সরকারি খাদ্য সহায়তা অনেকেই পায়নি। তালিকা হালনাগাদ করে শতভাগ জেলেদের সহায়তার আওতায় আনার দাবি তাদের। 22 দিন অবরোধ গেছে, সরকারি আইন আমরা মান্যতা চলছি। এই 22 দিন মাছ ধরি না। 22 দিন অবরোধের পর আমরা নদীতে মাছ ধরতে নামবো, এই জন্য জাল টলার সবকিছু গুছাই নিতে আসি। এই 25 তারিখ পর আল্লাহ দিলে জাল পাতনু। সরকার এই 25 কেজি চাউলের সাথে অন্য কিছু সহায়তা দিত বা পুনর্বাসনের ব্যবস্থা করত, তাইলে আমাদের জীবনযাত্রা একটু ভালো চলতো। নিষেধাজ্ঞা সফল হয়েছে দাবি করে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা মৎস্য বিভাগের। সাগরগামী জেলেরা যারা এখন প্রস্তুতি গ্রহণ করেছে, তারা সাগরে যথেষ্ট পরিমাণে ইলিশ পাবে, তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের নদীর জেলেরাও যারা নিবৃত ছিল এই 22 দিন, তারাও প্রস্তুতি গ্রহণ করেছে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় জেলের সংখ্যা 1 লাখের বেশি। তার মধ্যে 69,000-এর বেশি জেলেকে নিষেধাজ্ঞাকালে 25 কেজি করে ভিজিএফের চাল সহযোগিতা করার কথা সরকারের। সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। পেপসোডেন্ট চার্মিচেক চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক কিছু। দীর্ঘদিনেও যাত্রী সেবার মান বাড়েনি কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে। যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে গিয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। বিশ্রামাগারগুলোর বেহাল দশা। সবচেয়ে বড় আতঙ্ক চুরি ও ছিনতাই, যা প্রায় প্রতিদিনই ঘটছে। জিআরপি পুলিশের দাবি, স্টেশন এলাকায় অপরাধ দমনে কাজ করছে তারা। আর রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আসন সংখ্যা বাড়ানো ও যাত্রী সেবার মান বাড়াতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1917 সালে রেলওয়ে জংশনে রূপান্তরিত হয় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন। বর্তমানে ভৈরবে যাত্রা বিরতি দেয় 11 জোড়া আন্তনগর, 4 জোড়া মেইল ট্রেন ও 3 জোড়া কমিউটার ট্রেন। আঞ্চলিক গুরুত্বপূর্ণ এই স্টেশনটিতে দীর্ঘদিনেও বাড়েনি যাত্রী সেবার মান। যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে গিয়েও মেলে না কাঙ্ক্ষিত টিকিট, অথচ বেশি টাকায় তা মেলে কালোবাজারে। শৌচাগারগুলোতে তালাবদ্ধ, বিশ্রামাগারগুলোতে বেহাল দশা। সবচেয়ে বড় আতঙ্ক চুরি ও ছিনতাই, যা প্রায় প্রতিদিনই ঘটছে। পাবলিক প্লেসটা বসার জন্য যে প্লেসটা, সেই প্লেসটা ঠিকভাবে গুরুত্ব নাই। সুন্দরভাবে টিকিট পাই না, টিকিট কালোবাজারি হয়। সরকার চেঞ্জ হয়েছে, ভাবছিলাম যে দেশটা ভালো হবে, কিন্তু ভালো হয় না। আমরা চাচ্ছি এখানে ট্রেনের বগি বাড়ানো হোক, টিকিট বাড়ানো হোক। যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে। রেল কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে ঢাকা সিলেট মহাসড়কে 2টা ট্রেন যুক্ত করার জন্য। অবশ্য জিআরপি পুলিশের দাবি, স্টেশন এলাকায় অপরাধ দমনে কাজ করছে তারা। ইতিপূর্বে আপনাদের সহায়তায় আমরা টাকা সহ মোবাইল, বিভিন্ন উপকরণ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আসন সংখ্যা বাড়ানো ও যাত্রী সেবার মান বাড়াতে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমাদের এখানে বরাদ্দকৃত আসনের তুলনায় যাত্রী চাহিদা খুব প্রচুর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আশা করতেছি যে ভবিষ্যতে আমাদের জন্য যাত্রী মান বাড়াবে। স্টেশন কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন ভৈরব বাজার জংশন দিয়ে 5000 যাত্রী চলাচল করে। সময় সংবাদ, ভৈরব। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কদম রসুল সেতু প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে অপেক্ষার অবসান হচ্ছে নারায়ণগঞ্জবাসীর। এরই মধ্যে নদীর পূর্ব পাড়ে বন্দর এলাকায় অধিগ্রহণকৃত জমি অবমুক্ত করে পিলার নির্মাণের জন্য মাটি পরীক্ষার কাজ চলছে। আগামী ডিসেম্বরে সেতু নির্মাণের মূল অবকাঠামোর কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকা এবং শীতলক্ষ্যা নদীর অপর পারে বন্দর উপজেলার একরামপুর এলাকার মধ্যে সংযোগ স্থাপন করবে কদম রসুল সেতু। ১৩৮৫ মিটার দৈর্ঘ্যের সেতুটির মূল অংশ থাকবে নদীর ওপর বিশেষ তার দিয়ে ঝুলন্ত অবস্থায়, যার দৈর্ঘ্য হবে ৩৮০ মিটার। দুপাশে পথচারীদের চলাচলের জন্য থাকবে ফুটপাতও। বাকি ১৫০০ মিটার দৈর্ঘ্যের অংশে নদীর দুই পাড়ে শহর এবং বন্দরে ২৬টি পিলারের ওপর 2টি ল্যান্ডিং পয়েন্ট ও সার্ভিস লেন থাকবে। এমন অবকাঠামোর সেতুকে আন্তর্জাতিক ভাষায় বলা হয় কেবল স্টেট ব্রিজ। ২০১৮ সালের ৯ অক্টোবর একনেকের সভায় চূড়ান্ত অনুমোদন পায় সেতুটি। ৭ বছরে জমি অধিগ্রহণের জটিলতা নিরসন করে চলতি বছরের ১৭ জুলাই থেকে শুরু হয় অধিগ্রহণকৃত জমি অবমুক্তকরণ। নদীর পূর্ব পাড়ে বন্দরে অবমুক্ত কাজ শেষে বর্তমানে পিলার নির্মাণের জন্য চলছে মাটি পরীক্ষা। ২৬টি পিলারের মধ্যে শহরে ১৪টি এবং বন্দরে নির্মাণ হবে ১২টি। বন্দরের ১২টি পিলারের মাটি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। ভাঙার কাজ এবং অধিগ্রহণকৃত জমি ক্লিয়ার করার কাজ চলমান, ফেন্সিং এর কাজ চলমান, সার্ভে ওয়ার্ক এবং সাবসয়েল ইনভেস্টিগেশন যে ওয়ার্ক সেটার কাজ চলমান। বর্ষায় সেতু এবং নদীর পানির স্তরের মধ্যে কমপক্ষে ৬০ ফুট দূরত্ব থাকবে। এতে বড় আকারের যে কোনো জাহাজ অনায়াসে সেতু নিচ দিয়ে সব সময় চলাচল করতে পারবে। এই শুধু সেতু না, এটা দুই পারে একটা মিলনের একটা সংযোগস্থল এবং এই সেতুর মাধ্যমে বদলে যাবে পুরো নারায়ণগঞ্জের চিত্র। পুরো পারের যে জনগণ আছে, ওই পাশেরও আছে, নারায়ণগঞ্জেরও যারা আছে, যাতায়াতে যে কতটা সুবিধা হবে সেটা বলায় প্রকাশ করার মতো না। বন্দরবাসীর স্বপ্নটা পূরণ হইতাছে শীতলক্ষ্যা ব্রিজ হইয়া, কদম রসুল ব্রিজটা হইয়া। কদম রসুল সেতু হবে দেশের সবচেয়ে বড় কেবল স্টেট ব্রিজ। যথাসময়ে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সেতুটি নির্মাণ শেষে সামাজিক ও অর্থনৈতিক ইতিবাচক পরিবর্তনের আশা সিটি কর্পোরেশনের। এই সেতুটি হচ্ছে একটা এলজিইডির জন্য একটা পায়োনিয়ার প্রজেক্ট, একটা সিগনেচার প্রজেক্ট বলা যায়। এত বড় লং স্ট্রেট কেবল স্টেট ব্রিজ বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি বা হয়নি। এই যে প্রথম করতে যাচ্ছে। মূল ব্রিজের কাজ যাতে সঠিক সময়ে শেষ করা যায় সেজন্য আমাদের সার্বিক ধরনের প্রস্তুতি রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে আপনার একটা পরিবর্তন হবে। এইখানে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হলে এইটার দুইটা প্রভাব এখানকার স্থানীয় জনসাধারণের উপর পড়বে। এইটা জাতীয় অর্থনীতিতে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কদম রসুল সেতু প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের জুনে। ব্যয় ধরা হয়েছে ৭৩৫ কোটি ১৮ লাখ টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গ্যাসের অভাবে গত ৪ মাস ধরে উৎপাদন বন্ধ নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে। ৩ বছর ধরে অচলাবস্থায় থাকায় পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিটই বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ১৯৭৪ সালে উৎপাদনে আসে। বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক আগেই কর্তৃপক্ষ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রয়েছে। সবশেষ ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট পুরোপুরি সচল থাকলেও গ্যাস সরবরাহ না থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ। শ্রমিক কর্মচারীরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দের গ্যাস পাশের ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় কারখানা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে না অন্তত ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ। শুধুমাত্র গ্যাসের কারণে টোটাল এই ৭টা ইউনিটই টোটাল বন্ধ। গত ৩ মাস যাবত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে শুধুমাত্র জ্বালানির জন্য। দীর্ঘদিন যদি প্ল্যান্ট বন্ধ থাকে তাহলে আস্তে আস্তে যান্ত্রিক প্রক্রিয়ায় অনেক ব্যত্যয় ঘটে। বিদ্যুৎ উপদেষ্টা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যেন আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি সচল করে এই নতুন গ্যাস লাইন দিয়ে। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি এই গ্যাসের জন্য। আর এই গ্যাস কেন আমরা পাচ্ছি না? হঠাৎ করে সকালে গ্যাস দিলে আমরা দুপুরের মধ্যে আমাদের ৩-৪টা প্ল্যান্ট আমরা চালাতে পারবো। কারখানা কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রটি চালু করতে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাসের আলাদা একটি গ্যাস লাইন নির্মাণের প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটাকে চালাতে প্রয়োজন আমাদের পর্যাপ্ত গ্যাস, যতটুকু গ্যাসের প্রয়োজন ততটুকু আমরা যদি তুলতে চাই তাহলে আমরা পুরো দমে এটাকে হচ্ছে যে ১৩৮০ মেগাওয়াট নিয়ে যেতে পারবো
এবং ঘোড়াশাল হাবের যে ঐতিহ্য সেটা আমরা ফিরে পাবো বলে আমি আশা করি। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয় আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। কারখানা কর্তৃপক্ষের তথ্য মতে প্রস্তাবিত গ্যাসের সঞ্চালন লাইনের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 550 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু তুলে স্তূপ করে রাখা হয়েছে কৃষি জমিতে। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়দের অভিযোগ, কেউ বাধা দিলে হুমকি দিচ্ছে ঠিকাদারের লোকজন। সমস্যা সমাধানে এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি স্বীকার করে তদন্তের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদী তীরে ফসলি জমিতে জমা করা হয়েছে বালু। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হয়েছে জমির উপরিভাগের মাটি। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদ খনন কাজ করছে বিআইডব্লিউটিএ। তবে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি এলাকায় কৃষি জমিতে স্তূপ করে রাখা হয়েছে নদ থেকে তোলা বালু। সেখান থেকে বালু নেওয়ার সময় কেটে নেওয়া হচ্ছে জমির টপ সয়েল। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের লোকজন জমিগুলোতে কয়েক ফুট গভীর পর্যন্ত গর্ত করে ফেলেছে। কেউ বাধা দিলে দেওয়া হচ্ছে হুমকি। বালু তো নিচেই দেন 5 ফুট 6 ফুট জায়গায় ডাবাইয়া মাটি লয়ে গেছে। মাটি নিয়ে এমন পরিবেশ করছি, এটার কৃষি কাজ করার উপযুক্ত না। অন্তত 20 বছর সময় লাগবে কৃষি কাজের উপযুক্ত হইতে। এই জমিটা সঠিকভাবে আমরা ঠিক করিয়া দেওয়ার অনুমতি আমরা জানাই। বাধা দিতাম আইলে আমরা পুলিশের ভয় দিয়ে পুলিশ আনে। সরকারি খাস জমিতে বালু রাখা হয় বলে দাবি ইজারাদারের লোকজনের। কেন আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা বলতেছে তাদের জমি আছে, কিন্তু জমি যাদের আছে এটা তো সরকারি খাস জায়গায় বালুটা তোলা হয়েছে। যা পাইছে এটা এইটার মধ্যে আমরা শেয়ার আছি ওইখানে। সমস্যা সমাধানে এরই মধ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি স্বীকার করে তদন্তের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লিখিত অভিযোগ পেয়েছি এবং সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই আমাদের সংশ্লিষ্ট সরকারি কমিশনার ভূমির সহ আমাদের যারা আছে তাদের মাধ্যমে কিন্তু আমরা তদন্ত শুরু করে দিয়েছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে পাকুন্দিয়া উপজেলার পাঠানবাড়ি টাওয়ার, চরফরাদি মির্জাপুর বাজার ও চরফরাদি নারিকেলতলার চরঘাটে ব্রহ্মপুত্র নদ খননে প্রায় 2 লাখ ঘনফুট বালু তোলার জন্য ইজারা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। মানিকগঞ্জে গবাদি পশু অসুস্থ হলে বিপাকে পড়তে হচ্ছে খামারিদের। তাদের অভিযোগ, প্রাণী অসুস্থ হলে আসে না চিকিৎসক, পাওয়া যায় না ভ্যাকসিন, বন্ধ থাকে অধিকাংশ সেবা কেন্দ্র। কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের কারণে দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যে রিপোর্ট। মানিকগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে গবাদি পশুপালন। তবে প্রাণী অসুস্থ হলে ভোগান্তির শেষ থাকে না খামারির। তাদের অভিযোগ, গবাদি পশুর জ্বর, ছত্রাক, পেট ফোলা, গুটি বা তরকায় আক্রান্ত হলে পাওয়া যায় না ভ্যাকসিন। এমনকি ফোন করেও পাওয়া যায় না চিকিৎসকদের। সেবা পেতে ব্যয় করতে হয় অতিরিক্ত অর্থ। জেলায় দীর্ঘদিন ধরে বন্ধ ইউনিয়ন ও দুর্গম অঞ্চলের 30টি পশু সেবা ও কল্যাণ কেন্দ্র। এতে চিকিৎসার অভাবে মারাও যাচ্ছে গবাদি পশু। ডাক্তারের 10 দিন ফোন করছি, আমার গাভীর পেটে বাচ্চা, কিন্তু আমি পাই নাই। সরকারি কোনো সুযোগ সুবিধা সেটা আমরা আজ পর্যন্ত পাই না। যদি অসুখ টসুখ হয় তখন এলো সরকারি ডাক্তার আনলে 4,000-5,000 টাকা নেয় আর কি। সরকারি কোনো ডাক্তার আমাদের এখানে দেখাশোনা করবার জন্য আসে না। হাসপাতাল থেকে ডাক্তার আসে যে আমাদের কোনো গরু বাছুর দেখবে এরকম কোনো ডাক্তার আসেও না বা দেখেও না। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে জেলায় চিকিৎসক সহ 55টি পদ শূন্য, রয়েছে ওষুধের সংকটও। ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে পদের প্রয়োজন সেই পদগুলি হয়তো আমাদের আরো কিছু যদি বাড়ানো যেত, পাশাপাশি যে পদগুলি শূন্য রয়েছে সেই পদগুলি যদি জনবলের প্রদান করা যেত তাহলে চিকিৎসা সেবাটা বেশি নিবিড়ভাবে আমরা দিতে পারতাম। প্রতি বছর ডিপার্টমেন্ট থেকে মেডিসিনের সাপোর্ট পাই, যে মেডিসিনের ওই সাপোর্টটা আসলে অপ্রতুল। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে মানিকগঞ্জে প্রায় 12,000 ছোট বড় খামার রয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। মুন্সিগঞ্জের সিরাজদি খানের দোসর পাড়ায় সাধুর সঙ্গে লালনগীতি সুরের মূর্ছনায় মুখরিত হল গ্রামীণ জনপদ। ইছামতি নদীর তীরে হেমন্তের রাতে লালন আসরে ঢল নামে মানুষের।
লালনের ১৩৫তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে মানবিক সমাজ প্রতিষ্ঠায় তার দর্শন ছড়িয়ে দেয়া হয় সুর আর ছন্দে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার দোসরপাড়া পদ্মহেম ধাম লালন সাহেব বটতলায় সাধুর সঙ্গে লালন গীতি পরিবেশন করেন শিল্পীরা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে কল্যাণের পথে ধাবিত হওয়ার বার্তা দেওয়া হয় সুরে সুরে। হেমন্তের হালকা শিশিরের রাতের লালন আসর ঘিরে ছিল উপচে পড়া ভিড়। মানব প্রেমের বাণী নিয়ে বৃহস্পতিবার বিশেষ সাধু সঙ্গে অংশ নেন বিভিন্ন অঞ্চলের লালন সাধক ও ভক্ত অনুসারীরা। অনেক বছর ধরে বন্ধ থাকার কারণে এইবার একটু আমেজটা অনেক বেশি। লালন সঙ্গীত শোনার জন্য এটা খুবই সুন্দর একটা সুযোগ। লালনের গানের মধ্যে আছে মরমিবাদ, মানবতার কথা, প্রেমের কথা। তরুণদের মন খুব চাঙ্গা হয়ে যেতেছে। যদি মনে হয় সারা রাত যে এখানে গান শুনবো, তাও মানে মনের তৃপ্তি মিটবে না। আয়োজকরা বলেন, লালন বাঙালি তথা সভ্যতার অহংকার। প্রয়াণ বার্ষিকীতে মানবিক সমাজ প্রতিষ্ঠায় তার দর্শন ছড়িয়ে দেওয়া হয় তৃণমূলে। সব মতের মানুষ একসাথে হয়, সমাজে কুসংস্কার দূর হয়, মানুষের মন ভালো থাকে। এই উদ্দেশ্য হচ্ছে পদ্মহেম ধামের আমরা 20 বছর যাবত এই সাধু সঙ্গ করে আসছি। ইসামতি নদী তীরে 21 বছর ধরে হয়ে আসছে এই সাধু সঙ্গ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে ইসরায়েলের অনুমোদনে ক্ষেপেছে বিভিন্ন দেশ। ইসরায়েল এমন পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি গাজা চুক্তির জন্য একটি হুমকি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেল আবিবের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। কড়া সমালোচনা করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। স্থানীয় সময় বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত দুটি বিলে প্রাথমিকভাবে অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে, যা পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে আরও আলোচনা করা হবে। তবে ইসরায়েল পশ্চিম তীর সংযুক্ত করার পথে হাঁটলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এ সময় ইসরায়েল এমন কিছু করবে না বলেও আশা প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর সংযুক্তির বিষয়ে প্রতীকী ভোটের সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি ট্রাম্পের প্রশাসনের নীতিবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইসরায়েলের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমনকি নেসেটে ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, পাকিস্তান, তুরস্ক সহ অন্তত 14টি দেশ। তেল আবিবের পশ্চিম তীর দখলের অপচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও কড়া সমালোচনা করেছে বিভিন্ন দেশ। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবারের এক হামলায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় 2 জন নিহত হন বলে জানায় দেশটির মন্ত্রণালয়। পরে দক্ষিণ লেবাননে আরেকটি হামলায় নিহত হন আরও 2 জন। আরও 2 জন নিহত হয়েছেন। হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।
ফ্যামিলি ভিসার জটিলতার অবসান ঘটিয়েছে ইতালি সরকার। অধ্যাদেশ জারির মাধ্যমে 150 দিনের মধ্যে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে আসা কোনো প্রবাসী প্রতারণার শিকার হয়েছে মর্মে প্রমাণ সাপেক্ষে পেতে পারেন 1 বছরের অবস্থানের অনুমতি। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে ফ্যামিলি ভিসার আবেদনপত্র দিনের পর দিন অকারণে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এ কারণে সময়মতো তাদের পরিবার আনতে ব্যর্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে নানা ধরনের সমালোচনার পর এবার ইতালি সরকারের নজর পড়েছে। অভিযোগের প্রেক্ষিতে বর্তমান সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে ফ্যামিলি ভিসার অনুমতিপত্র 150 দিনের মধ্যে ইস্যু করার বিধান বাধ্যতামূলক করেছে। এছাড়া ইতালিতে বৈধভাবে এসে প্রতারণার শিকার হয়েছেন প্রমাণ করতে সক্ষম হলে অভিবাসীরা 1 বছর অবস্থানের অনুমতি পেতে পারেন। একই সুবিধা পাবেন স্পন্সর ভিসায় আসা প্রবাসীরা। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বাগত জানিয়েছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও। আমরা মনে করি ফ্যামিলি ভিসা নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন বছরের পর বছর, তাদের জন্য অবশ্যই একটি সুসংবাদ। ভুক্তভোগী শ্রমিকদের রয়েছে মুক্তির উপায়, অর্থাৎ তারা যদি প্রমাণ করতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তাহলে তাদের অন্তত 1 বছরের স্টে পারমিশন দেওয়ার বিধান রয়েছে। এতে করে অবশ্যই যে সমস্ত বাংলাদেশিরা অনেক দিন থেকে অপেক্ষমান ছিলেন এবং তাদের যে প্রত্যাশা সেটি প্রাপ্তির মুখ দেখবে। ইতোমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ভিসায় ইতালিতে এসে অবৈধভাবে থেকে গেছেন। তাদের মধ্যে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ 1 বছরের বৈধতার অনুমতিপত্র দেবে দেশটির সরকার। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো সমস্যা নেই বিসিবির। তাকে আরও সময় দিতে চান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে টেস্ট অধিনায়ক নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। ক্রিকেটার কোচিং স্টাফের সঙ্গে কথা বলেই নেওয়া হবে সিদ্ধান্ত। নতুন ব্যাটিং কোচ নিয়ে ভাবছে বিসিবি। ভিন্ন ভিন্ন ফরম্যাটের আবেদন মেটাতে পারবে এমন কাউকে খুঁজছেন বুলবুল। অধিনায়ক মিরাজকে নিয়ে অনেক আশা ছিল সবার। বয়সভিত্তিকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকায় জাতীয় দলেও তার স্টেক বরাবরই ছিল বেশ হাই। টিম মেম্বার থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের গুডবুকে বারবার নাম এসেছে মিরাজের। কিন্তু থিওরি আর বাস্তবতায় বেজায় পার্থক্য। দায়িত্ব পাওয়ার পর দলের একের পর এক হারে, তাই প্রশ্ন ওঠে তার সামর্থ্য নিয়ে। যদিও এত দ্রুত মিরাজকে নিয়ে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নিতে চান না বিসিবি প্রেসিডেন্ট, জানালেন তার পরিকল্পনা। একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দলে তাও একজন করে ক্যাপ্টেন আছেন। টেস্ট দলে নেই সেটাও। 4 মাস ধরে খালি সেই জায়গা। আয়ারল্যান্ড সিরিজের আগে যে করেই হোক দায়িত্বটা নিতে হবে কাউকে। বুলবুল জানালেন সে লক্ষ্যে কাজ শুরু করেছে বোর্ড। ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। মিরাজের মতোই অবস্থা দলের ব্যাটিং কোচের। বাইরে থাকা অবস্থায় সমালোচনায় মুখর সালাউদ্দিন এখন ব্যর্থ নিজের দায়িত্ব সামলাতে। চারদিকে গুঞ্জন তার বিকল্প খুঁজছে বোর্ড। কথাটা অস্বীকার করেননি বুলবুলও, তবে সালাউদ্দিনকে সরিয়ে নয়, কিছুটা ভিন্নভাবে এগোনোর পরিকল্পনা বিসিবির। যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না, তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। আসছে ডিসেম্বরে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ, তবে এখনো কিছুই নিশ্চিত নয় বলে জানালেন আমিনুল ইসলাম বুলবুল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ালেন লিওনেল মেসি। দুপক্ষ চুক্তি বাড়ানো নিয়ে এর আগে ইতিবাচক সাড়া দিলেও এবার পেল তার আনুষ্ঠানিক রূপ। নতুন করে 2 বছরের জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিও। হিরন্সের জার্সিতে তাকে ফ্লোরিডায় দেখা যাবে 2028 সাল পর্যন্ত।
লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি, বদলে গেছে মেজর লিগ সকার। ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লিগের, অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্বজুড়ে। যার কাঁধে ভর করে এত অর্জন, তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা। চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির, সেটা এখন লম্বা হয়েছে 2028 সাল পর্যন্ত। নতুন করে আরও 2 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও। তবে তার নতুন কন্ট্রাক্টে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেননি কেউই। সত্যি কথা হলো, এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো, অনুভূতিটা ঠিক আগের মতো আছে। আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে, সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে, এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে। মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি। গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে হেরোন্স জয় করে সাপোর্টার্স শিল্ড। চলতি মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করেছেন লিও, হয়েছেন লিগের সর্বোচ্চ স্কোরার। তাকে ধরে রাখতে পারফরমেন্স তো আছেই, তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি। সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের। মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম, এটা ছিল অসাধারণ কিছু। সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ। সে সবসময়ই জিততে চায়। ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। লিও মেসি এমএলএসে আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায়। মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা, সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডে পল। তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। 2-1 দিনের মধ্যে সুপারিশ জমা কমিশনের পক্ষে জামায়াত এনসিপি। সংসদের অধিকার খর্ব মানবে না বিএনপি। আগারগাঁওয়ে ফটোকপি দর্জির দোকানের আড়ালে পাসপোর্ট চক্র। 2-3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল স্বাক্ষরে সত্যায়িত। কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। এবং নানা সংস্কারে প্রকল্প বাস্তবায়নে গতি ফিরলেও পিছিয়ে আগের বছরগুলোর তুলনায়। খরচের খাতা খুলতে পারেনি 10 মন্ত্রণালয়। বিনিয়োগ কর্মসংস্থানে নেতিবাচক প্রভাবের শঙ্কা। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ে।